হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা জীবন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, পরিপাকতন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, তো পরিপাকতন্ত্র থেকে আমাদেরকে কোন কোন জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে, চলো আজকের ক্লাসে আমরা সেগুলোই দেখব। ওকে, মন দিয়ে প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা গ্রুপ সি এবং ডি কে লক্ষ্য করে ক্লাস করছি। জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো পোর্শন আমি তোমাদেরকে গাইড করছি। তোমরা প্রত্যেকেই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে কিংবা কেমন লেগেছে যদি তোমরা জানাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিও দেখছো তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। ওকে, তো চলো আজকের ক্লাসে আমরা পরিপাকতন্ত্র থেকে যে সকল প্রশ্ন আসতে পারে বা যে সকল ইনফরমেশন আমরা মনে রাখবো প্রশ্নের উত্তর করার জন্য, সেগুলো কি কি আমরা আজকে একটু টুকটাক করে দেখে নেব। ঠিক আছে, ফার্স্ট অফ অল পরিপাকতন্ত্র, যেটাকে আমরা বলছি ডাইজেস্টিভ সিস্টেম। আমরা কি ইংরেজিতে কি বলছি? ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, তো দেখো এর আগের দিন আমরা আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমরা পুষ্টি পাচ্ছি বা আমাদের শরীরে যে পুষ্টি হচ্ছে, যে জন্য আমরা খাবার খাচ্ছি, তার 5টা ধাপ পড়েছিলাম। একটাকে আমরা বলেছিলাম খাদ্য গ্রহণ, আরেকটা বলেছিলাম পরিপাক, আরেকটাকে বলেছিলাম শোষণ, আরেকটা বলছিলাম আত্তীকরণ, তারপরে অপাচ্য অংশ সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে যাকে আমরা বলছিলাম বহিষ্করণ। ওকে, তো এই যে খাদ্য আমরা যে খাচ্ছি সেই খাদ্য কিন্তু আমাদের শরীরে সরাসরি কি হয়, ব্যবহার হয় না। শরীরে কি হয়, সরাসরি ব্যবহৃত হয় না। কি হয়, তার আগে শরীরে পরিপাক হয়। খাদ্যটাকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা হয়। খাদ্য আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় পড়েছিলাম। যে খাদ্য তাকে ছোট অংশে ভেঙে ফেলা হচ্ছে। কার্বোহাইড্রেটকে গ্লুকোজে, আমরা প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে, আর ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে ফেলছি। ভেঙে ফেলে সেই সরলতম অংশগুলো আমাদের ক্ষুদ্রান্ত থেকে রক্ত কি করছে, সেটাকে কালেক্ট করছে। কালেক্ট করে নিয়ে কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে কলাকোষে। সেই কলাকোষে যখন চলে গেল, তারপরে রক্ত আবার ওকে পৌঁছে দিয়ে আবার দৌড়ায় কিসের জন্য? অক্সিজেনকে নিয়ে আসার জন্য। ফুসফুসে গেল, ফুসফুস থেকে রক্ত কি করলো, অক্সিজেনটাকে কালেক্ট করলো, করে দৌড়ে চলে গেল একদম কোষে। গিয়ে যখন অক্সিজেন পৌঁছলো, খাদ্যের ওই সরলতম অংশ যখন পৌঁছে যাচ্ছে, এইবার কোষের মধ্যে কি হচ্ছে, একটা একটা আগুন জ্বালানোর কাজ চলছে, একটা পোড়ানোর কাজ চলছে, খাদ্যটাকে পোড়ানোর কাজ চলছে। এইবার খাদ্য যখন পুড়ছে সেখান থেকে শক্তি পাচ্ছি, সেই শক্তি আমাদের শরীরের কাজে লাগছে। এটাই আমরা আগের ক্লাসে পড়েছিলাম। আজকে সেটা পড়বো যে এই যে খাদ্য গ্রহণ করার পরে যে সরলতম অংশ তৈরি হচ্ছে তার প্রসেসটা কি, এখানে কোন কোন অঙ্গ কি কাজে সহযোগিতা করছে সেটা আমরা জানবো। তো আমরা সরাসরি যেহেতু আমাদের শরীর খাদ্যকে তো ব্যবহার করে না, আমাদের দরকার শক্তি। আমরা খাবার যে খাচ্ছি সেখান থেকে কিভাবে শক্তি পাচ্ছি সেটাই কিন্তু আমরা দেখব। একে অনেক ছোট ছোট উপাদানে ভাঙতে হয়। অবশ্যই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ওকে, এই বড় উপাদানকে ছোট ছোট উপাদানে ভাঙার কাজে যারা লিপ্ত থাকে তাদেরকে একত্রে আমরা পরিপাকতন্ত্র বলছি। মনে রাখার জন্য ইনফরমেশন কিছু নেই এতে। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, বহিষ্করণে সাহায্যকারী যে অঙ্গগুলো সেগুলো মিলিত হচ্ছে, তাকেই আমরা একসঙ্গে এক কথায় বলছি পরিপাকতন্ত্র। বোঝা গেল? পরিপাকতন্ত্রে প্রথমেই সাহায্য করছে মুখ। বোঝা গেল? প্রথমে সাহায্য করছে মুখ। প্রথমে যেটা সাহায্য করছে তাকে আমরা বলছি মুখ। ঠিক আছে, আমরা প্রথম খাদ্যটা কোথায় নিই? মুখে নিই, তাই না? আমরা প্রথম থালা থেকে খাবারটা আমরা আগে মুখে নিই। তাহলে প্রথম মুখ যদি না থাকতো আমরা খাদ্য কোথায় নিতাম? আমরা সরাসরি তার পাকস্থলীতে হাত ঢুকিয়ে খাদ্যটা দিয়ে দিতে পারতাম না। আমরা প্রথমে মুখে নিই, তাই না? তাহলে মুখ এই খাদ্য গ্রহণে সাহায্য করছে, তাহলে তাকে তো ভুললে চলবে না, তাই না? তারপরে তো সৌন্দর্যতা তো রয়েইছে। ঊর্ধ্ব এবং নিম্ন ওষ্ঠ দ্বারা সংরক্ষিত। দেখো এই হচ্ছে মুখ, উপরে থাকে একটা ঠোঁট, নিচে থাকে আরেকটা ঠোঁট, দুটো ঠোঁট। উপরের ঠোঁটকে ঊর্ধ্ব ওষ্ঠ বা উপরের ঠোঁট, আর নিচের ঠোঁটটাকে নিচের ঠোঁট বলি, তাই না? এই দুটো ঠোঁট থাকে। এই ঠোঁট যখন আমরা ফাঁকা করি, এই ঠোঁট যখন আমরা খুলি, তবেই তো খাবারটা ভেতরে যায়। আমরা যদি এরকম করে রাখি তাহলে কি আমরা খাবারটা ভেতরে যাবে না। তার মানে এই ঠোঁটও কি করছে, মুখের সামনের অংশটাকে খুলতে সাহায্য করছে।
মুখটাকে খুলতে সাহায্য করছে, এই জন্য ঠোঁটেরও ভূমিকা আছে। এরপরে আছে মুখবিবর। মুখবিবর কোনটা? মুখবিবর হচ্ছে আমরা যখন ঠোঁটটা খুলছি, ঠোঁটের পরবর্তী যে অংশ তাকে মুখবিবর বলছে। সেই মুখবিবরে কে থাকে? দাঁত থাকে। সেই মুখবিবরে কে থাকে? জীব থাকে। বোঝা গেল? এই যে মুখবিবর, যেটাকে গহর মতো বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মুখবিবর। দাঁত ও জিভের সাহায্যে খাদ্যের আংশিক পাচন এখানেই ঘটে। কি হয়? দাঁত এবং জিভ, দাঁত আর জিভ এই দুটো অংশ কি করে? খাদ্যকে পাচন করা শুরু করে দেয়। আমরা ঠোঁট যখন খুলছে, খাবারটা নিচ্ছি, নিয়ে কি করছি? দাঁত দিয়ে চিবানো শুরু করে দিচ্ছি। তাহলে দাঁত দিয়ে চিবানোর অর্থ কি? বড় খাদ্যগুলোকে ছোট খাদ্যে রূপান্তরিত করা, হ্যাঁ কিনা? আর জীব কি করছে? সেই খাদ্যটাকে একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, একবার ওদিকে করে কি করছে? আমরা পাগলাতে সাহায্য করছে, তাই না? আমরা যে খাদ্যটাকে মুখের মধ্যে পাগলাচ্ছি, এদিক ওদিক করছি, সেটা সেই কাজে কে সাহায্য করে? জীব। জীব যদি না থাকতো, আমরা তাহলে খাদ্যকে হাত দিয়ে একবার দাঁতের এদিকে, হাত দিয়ে একবার দাঁতের এদিকে করতে হতো, দিয়ে আমাদেরকে চিবাতে হতো। তাহলে জীব কি করছে? এই খাদ্যটাকে এদিক দাঁতের নিচে ঢুকিয়ে দিচ্ছে, আর দাঁত পেশাইয়ের কাজ করছে। বুঝে গেল? এই হচ্ছে আমাদের কাজ। দেন আমরা কি দেখব? জীব। জীব, এই জীবে কি? জীবে ভলেন্টারি পেশি থাকে। এই জীব ঐচ্ছিক, মানে সর্বদা এদিক ওদিক আমরা নিজেদের মতো করে নাড়াতে পারি, আমরা নিজেদের মতো নাড়াতে পারি। জীবের দুটো কাজ, এক হচ্ছে খাবারকে, মানে পরিপাক তন্ত্রের সাপেক্ষে দুটো কাজ। খাবারকে এদিক ওদিক দাঁতের নিচে ঢুকিয়ে দিতে সাহায্য করে, আর দ্বিতীয়তে কি করে? খাদ্য মধ্যস্থ যে স্বাদ, সেই স্বাদ অনুভূতি দেয় আমাদেরকে। বোঝা গেল? স্বাদ অনুভূতি দেয়, তাই না? আমরা খাদ্য যেটা খাচ্ছি, সে খাদ্যটা মিষ্টি না তেতো না ঝাল না লবণ কি, সেটা কিন্তু বুঝতে সাহায্য করে আমাদের এই জীব। এই জীবের মধ্যে অজস্র স্বাদ কোরক থাকে, যেগুলোকে ইংরেজিতে বলা হয় টেস্ট বার্ড। এই বার্ডগুলো কি করে? খাদ্যের যে স্বাদ, সেই স্বাদকে অনুভূতি নিতে সাহায্য করে। বোঝা গেল? স্বাদ কোরক থাকে। আর এই জীবের দু সাইডে থাকে লালা গ্রন্থি। জীবের দু সাইডে থাকে লালা গ্রন্থি। সেই লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়, যা পরিপাকে সাহায্য করে। এই যে লালা নিঃসৃত হয়, এই লালা কি করে? আমরা যখন শুকনো খাবার খাই, সেই শুকনো খাবারকে এই লালা এসে কি করে? মন্ড আর বা আমরা তরল করে বলতে পারি। সেখানে তরল ভাব নিয়ে আসে। ফলে কি হচ্ছে? যখন তরল ভাব নিয়ে আসছে বা নরম হয়ে যাচ্ছে খাবারটা, তখন আমরা দাঁত দিয়ে সেটাকে আরো সুন্দর করে চিবাতে পারি, তাই না? লালার কাজ হচ্ছে শুধু খাদ্যকে নরম করা তা কিন্তু নয়, বা খাদ্যকে মন্ড তৈরি করা তা কিন্তু নয়। লালা কি করে? লালার মধ্যে এমন কিছু উৎসেচক থাকে, যেগুলো খাদ্যের বিভিন্ন যে উপাদান, যেমন ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, আমরা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের গ্লুকোজ, সেগুলোকে কি করে? আমাদের এই লালারস পাচন করতে সাহায্য করে। লালারসে প্রচুর এনজাইম থাকে, যে এনজাইমগুলো খাদ্যের বিভিন্ন উপাদানকে পাচনে সাহায্য করে। বোঝা গেল? লালা গ্রন্থি হলো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে লালা গ্রন্থি থেকে লালারস যে নিঃসৃত হয়, সেটা কি করে? গ্রন্থির মধ্যে ক্রিয়া করে। সেই জন্য একে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্যারোটিড হলো সব থেকে বড় লালা গ্রন্থি। তাহলে এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? আমরা জীবের সাহায্যে স্বাদ গ্রহণ করি। কেন? আমাদের জীবে কি থাকে? স্বাদ কোরক থাকে। তাহলে এটা একটা ইনফরমেশন হয়ে যাচ্ছে। আর প্যারোটিড হচ্ছে সব থেকে বড়, যেহেতু আমাদের শরীরে লালা গ্রন্থি, যেটা আমাদের পাচনে সাহায্য করছে এবং খাদ্যকে তরল করতে বা নরম করতে সাহায্য করছে, তাদের মধ্যে কে সব থেকে বড়? তাহলে ভাইটাল ইনফরমেশন। সো আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে, প্যারোটিড গ্রন্থি হচ্ছে সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড, লালা গ্রন্থি। ঠিক আছে, নেক্সট, পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গ। এরপর আছে কি? দাঁত। কে আছে? দাঁত। দাঁত কি করে? না খাদ্যের পেশনে সাহায্য করে। পেশনে বলতে একটু সাধু ভাষায় লেখা আছে, পেশনে বলতে চিবাতে সাহায্য করে, পেশাই করতে সাহায্য করে, চিবিয়ে ফেলতে, একেবারে গুঁড়ো করে ফেলতে সাহায্য করে। মানুষের দাঁত হেটারোডন্ট। হেটারোডন্ট মানে মানুষের দাঁত বিভিন্ন রকম আকৃতির হয়। সামনের দিকে গুলো পাতলা, তারপরের দেখবে পুরো একদম ছুচোলো টাইপের, তারপরের কিছু অংশ আছে যেগুলো ছেঁড়ার কাজে ব্যবহার করি, বা তারপরে কিছু দাঁত আছে একটু পাতলা টাইপের। একদম শেষের দিকে যদি চলে যাই, সেখানে দেখবো মোটা মোটা ধবড়া ধবড়া দাঁত, তাই না? তো এই জন্য বিভিন্ন রকমের বা বিভিন্ন আকৃতির দাঁত থাকে বলে, তাই এই মানুষকে কি বলা হয়? মানুষের দাঁতের প্রকৃতি অনুযায়ী মানুষকে বলা হয় হেটারোডন্টেড বা হেটারোডট দাঁত থাকে মানুষ। এই যে দাঁত, এই দাঁত 4 প্রকার দাঁত থাকে। এই দাঁত 4 প্রকার। ইনসাইজার, যেটা সামনের দিকে কামড়ানোর কাজ করে, সেটাকে বলা হচ্ছে ইনসাইজার। ক্যানাইন, যেটা ছেঁড়ার কাজ করে। এইরকম দেখবে উপরে একটা, এদিকে একটা, নিচে একটা, এদিকে একটা, ক্যানাইনের কাজ করে।
প্রিমোলার যেটা পেছনের কাজ করে, কিছু কিছু জিনিস আছে সামনের দিকে তিনটে দাঁত আছে, এদিকে তিনটে, এদিকে তিনটে, উপর তিনটে, নিচে আর এদিকে তিনটে, তারা কি করে পেছনের কাজ করে, পেশাই করে। আর মূলত চেবানোর কাজ করে সেই পেছনের দিকের অংশ, যেটা হচ্ছে তিনটে করে থাকে, প্রিমোলার দুটো করে থাকে, সরি, এদিকে দুটো, এদিকে দুটো, নিচের চোয়ালে এদিকে দুটো, এদিকে দুটো, বোঝা গেল, মানে 8টা থাকে। আর মোলার যেটা মূল চিবানোর কাজ করে, তারা থাকে কটা, 3টা করে, ঠিক আছে, তিনটে তিনটে। তো দাঁতের ফর্মুলা দেখো, ইনসাইজার, ইনসাইজার এটা হচ্ছে উপরে দুটো থাকে, দুটো তো চোয়াল, দুটো চোয়াল, উপরে দুটো দুটো চারটে, এপাশে নিচে দুটো দুটো চারটে। ক্যানাইন ছেঁড়ার কাজে যেটা ব্যবহার করা হচ্ছে, উপরে এদিকে একটা, উপরে এদিকে একটা, আর নিচে এদিকে একটা, এদিকে একটা, 4টা থাকে। প্রিমোলার উপরে দুটো দুটো, নিচে দুটো দুটো, বোঝা গেল। আর মোলার হচ্ছে উপরে চোয়ালের ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে, নিচের চোয়ালে বাঁ দিকে 3টে, ডান দিকে 3টে। এইটা হচ্ছে দাঁতের ফর্মুলা। মানুষের দুধের দাঁতে কোনটা অনুপস্থিত থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। মানুষের দুধের দাঁতে, অর্থাৎ যখন ছোট বাচ্চা থাকে, যখন তার দাঁত ওঠে, সেখানে কিন্তু প্রিমোলার দাঁত থাকে না। সেখানে যদি দেখা যায় দাঁত পড়ে আবার তৈরি হচ্ছে পরবর্তীকালে, তার আগে থাকছে 20টা দাঁত। দুধের দাঁতের সংখ্যা কটা জানো? 20টা। দুধের দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। পরবর্তীকালে প্রিমোলার তৈরি হচ্ছে, তার মানে 4টে, দুটো ধরে 4টা 4টা 8টা। তারপরে কলের দাঁত তৈরি হয়, তাই না? বোঝা যাচ্ছে কি? কলের দাঁত তৈরি হয়, উপরে একটা, উপরে চোয়ালের বাম দিকে একটা, ডান দিকে একটা, নিচে চলে বাম দিকে একটা, ডান দিকে একটা। দুধের দাঁত থেকে 20টা, 20টা। প্রিমোলার থাকে না। প্রিমোলার তাহলে মোট তো আমাদের 32টা দাঁত, মাত্র 32টা দাঁত। তাহলে বাচ্চাদের 20টা থাকে, সেটা পড়ে গিয়ে দাঁত দুবার ওঠে, তাই না? তো যখন একবার পড়ে যাচ্ছে আবার একবার উঠছে, তাহলে দুধের দাঁতের সংখ্যা, সেই দুধের দাঁতে কতগুলো থাকছে, যেগুলো পড়ে যাচ্ছে 20টা। তারপরে যখন দাঁত উঠছে তখন 20টা হচ্ছে আগে, 20টা হওয়ার পর প্রিমোলার হচ্ছে, প্রিমোলারের 2 2 4, 4 4 8, তাহলে 8 হচ্ছে। আর কলের দাঁত উঠছে, যেটাকে আমরা ওই একটু বুড়ো বয়সের দিকে উঠে প্রচুর যন্ত্রণা হয়, মাড়ি টাড়ি ফুলে যায়, সেটা উঠছে আমাদের এই যে অংশটা, এটা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে অংশটা, এই যে দুটো দাঁত, এই যে দুটো দাঁত, এটাকে বলা হয় ইনসাইজার। তাহলে এখানে দুটো, এখানে দুটো, বুঝা গেল? আচ্ছা, এটা একটু ভুল করেছে, এইটা মানে দুটো দুটো, এইখানে এইটা, এইদিকে দুটো, এইদিকে দুটো, 4টে। আচ্ছা, এইখানে দুটো, এইখানে দুটো, 4টে, বোঝা গেল? তাহলে 4টা 4টা 8টা ইনসাইজার, এটা থাকে দুধের দাঁতে, বোঝা গেল? প্রিমোলার, তারপরে ক্যানাইন, তারপর ছিঁড়ার কাজে ব্যবহার করা হচ্ছে ক্যানাইন। অন্য কালার দিয়ে লিখলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে এটাকে বলা হচ্ছে ক্যানাইন, ঠিক আছে, ক্যানাইন, এটাকে বলা হচ্ছে ক্যানাইন। কেমন? তাহলে এদিকে আর একটা ক্যানাইন, এইটা ক্যানাইন। আবার এইখানে যদি আমরা দেখি, তাহলে এইখানে কি দেখবো, এইখানে দেখবো আমরা, এইটা হচ্ছে ক্যানাইন, সরি সরি, এটা একটু ভুল হয়েছে। দেখো, ইনসাইজার হচ্ছে এই দুটো আর এই দুটো নিচের চলে, আর এখানের ইনসাইজার হচ্ছে এই দুটো, এই দুটো। সামনের দিকে যে 4টে দাঁত থাকে, সামনের দিকে এদিকে দুটো, এদিকে দুটো, আবার নিচেও এই 4টে দাঁত থাকে, সামনে যে 4টা 4টা 8টা দাঁত ইনসাইজার। তারপরে এদিকে একটা, নিচে একটা, উপরে একটা, এদিকে একটা, এটা হচ্ছে ক্যানাইন, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমরা একটু দেখবে, নিজেরা দাঁতে হাত দিয়ে দেখবে, বুঝতে পারবে, বা একটু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবে, বুঝতে পারবে। তাহলে দুধের দাঁতের সংখ্যা 20টা, প্রিমোলার থাকছে না মানে 8টা, তারপরে কলের দাঁত 4টা উঠছে। এই 4টা যখন উঠছে তখনই হচ্ছে আমাদের 32টা দাঁত পুরো ফিল আপ হচ্ছে। আমাদের উপরের চোয়ালে দেখো 16টা আছে, উপরের চোয়ালে 16টা, আর নিচের চোয়ালে আছে 16টা, বুঝা গেল? এই হচ্ছে আমাদের 32 পাটি দাঁত, ঠিক আছে? মানবদের সবচেয়ে শক্ত অংশ এনামেল, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, এটাও তোমরা মনে রাখবে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। মানুষের দুধের দাঁতের সংখ্যা 20টা, ভাইটাল ইনফরমেশন। আর শিশুদের যে দাঁত থাকে না, সেটা হচ্ছে প্রিমোলার। আর আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ হচ্ছে এনামেল, আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ হচ্ছে এনামেল, ঠিক আছে? নেক্সট, পরিপাকতন্ত্রের বাকি পরবর্তী অংশ কি? গলবিল। তাহলে আমরা কি করলাম, খাদ্যটা খেলাম, ঠোঁট আমাদেরকে খাদ্যটা ভেতরে ঢুকতে সাহায্য করলো, দেন মুখ বিবরে এলো, দাঁত সেটাকে চিবাচ্ছে, জীব সেগুলোকে চেবাতে সাহায্য করছে, লালারস এসে কি করছে, খাদ্যটাকে নরম করে দিচ্ছে, ব্যাস, এই তো গল্প শেষ। এইবার খাদ্যটা চেবানোর পরে আমরা
কি করি, গলাধকরণ করি, গিলি, তাই না? গিলার পরে কি হয়, যেটা দিয়ে আসে পাকস্থলী পর্যন্ত সেই অংশটাকে আমরা কি বলছি, সেই অংশটাকে আমরা বলছি গলবিল। গলবিল সেই যে অংশটাকে সেটাকে আমরা বলছি গলবিল। মুখবিবরের পরবর্তী অংশ হচ্ছে গলবিল। ইহার মেঝেতে অবস্থিত গ্যালেট নামক ছিদ্রের সাহায্যে খাদ্য গ্রাস নালীতে প্রবেশ করে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তবে তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে না। এরপর যে অংশটা আছে সেটাকে আমরা বলছি ইসোফেগাস বা গ্রাস নালী। গ্রাস নালী যেটা হচ্ছে গলবিল থেকে খাদ্যটাকে পাকস্থলীতে ঢোকায়, সেই অংশটাকে আমরা বলছি গ্রাস নালী। পাকস্থলীর সঙ্গে বুক্কাল ক্যাভিটি, আমাদের যে বুকের ক্যাভিটি তার সঙ্গে যুক্ত থাকে। এর পরের যে অংশটা ভাইটাল সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, এখানে ইনফরমেশন আছে, কারণ পাকস্থলীতেই আমাদের কিন্তু গ্যাস্ট্রিক জুস হিসাবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। এটা সিমবিজের মতো দেখতে, সিমবিজ প্রত্যেকে দেখেছো, যে অক্ষরের মতো দেখতে 4.5 ঘন্টা খাদ্য সঞ্চয় করে রাখতে পারে কে, আমাদের পাকস্থলী। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক জুস খরিত হয়। HCl এর পুরো নাম কি, HCl এর পুরো নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের শরীরে যে গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলীতে যে রস খরিত হয়, যে অ্যাসিড খরিত হয়, তাকে আমরা কি বলবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে ছোট সংক্ষেপে কি বলা হয়, HCl। হাইড্রোজেন আর ক্লোরিনের সমন্বয়ে তৈরি, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের কিন্তু পাকস্থলীতে খরিত হয়। বোঝা গেল? এইবার একটা কথা আছে কাইম, এটা তোমাদের লাগবে না। খাদ্য আর HCl যখন মিক্সড হয়ে যাচ্ছে, মানে পাকস্থলীতে যখন খাদ্যটা যাচ্ছে এবং সেটা যখন খাদ্যের সঙ্গে HClটা মিক্সড হচ্ছে, যেটা যে মন্ডটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কাইম। বোঝা গেল? HCl এর কাজ কি, বা পাকস্থলীর কাজ কি, পাচনের কাজ কি? HCl খাদ্যের সঙ্গে যুক্ত হচ্ছে তো তা আমার কি যুক্ত, এ কারণেই হচ্ছে এটা প্রোটিন ভেঙে পেপটন এবং প্রোটিয়েজে রূপান্তরিত করে। মানে সরল অংশ, কিছুটা সরল অংশ প্রোটিনকে ভাঙছে, পেপটন আর কি করছে, প্রোটিয়েজ তৈরি করছে। বোঝা গেল? শিশুদের দুধ জাতীয় খাদ্য এখানেই পাচিত হয়। দুধ জাতীয় খাদ্য কিন্তু যখন আমরা ছোট থাকি বা মায়ের দুধ পান করি, মায়ের স্তন পান করি, তখন হচ্ছে এটা আমাদের পাকস্থলীতে পাচিত হয়। কিন্তু বয়স যত বাড়তে থাকে, যদি আমাদের কথা ভাবি, আমরা যদি এখন দুধ পান করি, সেটা যে ধরনেরই দুধ হোক না কেন, আমরা পান করি যদি, সেটা গরুর দুধ হোক, মহিষের দুধ হোক, যাই হোক আমরা পান করি, আমাদের শরীরে কিন্তু সেই দুধ কিন্তু পাচিত হয় না। বোঝা গেল? কেবলমাত্র শিশুদের বা শিশু অবস্থাতেই কিন্তু আমাদের পাকস্থলী ভগবানের এটাই হচ্ছে মানে ক্রিয়েশন বলতে পারি আমরা। শিশুদের তাদের তো আর কিছু পাচিত হয় না, আর কিছু তারা খেতেও পারে না, মায়ের দুগ্ধ পান করেই তারা বড় হয়, হ্যাঁ কি না? তো সেই যে দুধ খাচ্ছে, সেই দুধটা কোথায় পাচিত হচ্ছে, সেই দুধটা কিন্তু পাকস্থলীতে পাচিত হচ্ছে। বোঝা গেল? শিশুদের এই জন্যই এইরকম একটা পাকস্থলীর এক্সট্রা একটা ক্ষমতা থাকে, তারা যে দুধ পান করে সেইটি কিন্তু আমাদের পাকস্থলীতে পাচিত হচ্ছে। বোঝা গেল? এগুলো ফ্যাক্টর মনে রাখবে প্রত্যেকে। এরপরে থাকে ক্ষুদ্রান্ত, যেটাকে আমরা বলি স্মল ইন্টেস্টাইন, ইংরেজিতে বলা হয়। দেখতেই পাচ্ছ তোমরা স্মল ইন্টেস্টাইন, দিস ইজ দ্য স্মল ইন্টেস্টাইন। এই যে ভেতরে পেঁচালো অংশটা, এই যে ভেতরে এই যে পেঁচালো অংশটা, এই পেঁচালো অংশটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। এই পেঁচালো অংশটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, এটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। এই ক্ষুদ্রান্তে 3টে অংশ থাকে। প্রথমে যে অংশটা তাকে ডিওডেনাম, তারপরের অংশ জেজুনাম, দেন আমরা বলবো ইলিয়াম। ঠিক আছে? এই 3টে অংশ থাকে। এই অংশে কি হয়, খাদ্য পরিপাক সম্পূর্ণ হয়। এই অংশে খাদ্য পরিপাক একেবারে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? খাদ্যের পরিপাক একেবারে সম্পূর্ণ হচ্ছে। এরপরে রক্ত কি করবে, এই যে ক্ষুদ্রান্ত, এর গায়ে প্রচুর রক্তবাহ রয়েছে। সেই রক্তবাহ কি করবে, এই ক্ষুদ্রান্ত থেকে খাদ্য রসকে টেনে নিয়ে, কালেক্ট করে নিয়ে কলাকোষে দৌড়ে পৌঁছে যাবে। অন্যান্য গ্রন্থি থেকে পাচক রস এসে এখানে খাদ্যের সঙ্গে মেশে, অগ্নাশয় থেকে পিত্তরস খাদ্যের মধ্যে থাকা ফ্যাটকে ভেঙে ছোট ছোট গ্লোবিউলে পরিণত করে, যেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বলছি। ট্রিপসিন, এটা মনে রাখবে, প্রোটিনের উপর কাজ করে, তাকে ভেঙে পলিপেপটাইড তৈরি করে। লাইপেজ কি করে, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। অন্ত্রের রস কি, ক্ষারক জাতীয়। ক্ষুদ্রান্তে যেটা পাওয়া যাচ্ছে ক্ষারক জাতীয়। দেখো এখানে একটা কনসেপ্টের দরকার আছে। আমরা যখন পাকস্থলীর গল্প বললাম বা স্টমাকের গল্প বললাম, সেই স্টমাকে আমরা কি পাচ্ছি, স্টমাকে পাচ্ছি HCl। HCl কি, এটা একটা অ্যাসিড, তীব্র অ্যাসিড।
তাই না? HCl একটা তীব্র অ্যাসিড। তাহলে যখন খাদ্য আসছে, খাদ্য কি করছে, খাদ্য যখন এখানে আসছে, খাদ্যর সঙ্গে HCl যুক্ত হয়ে যাচ্ছে। HCl যুক্ত হওয়ার পরে এখানে কি তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে কাইম, তাই না? এখান থেকে কাইম তৈরি হচ্ছে। এই কাইম তার মানে অ্যাসিডিক অম্ল, অম্লের ভাগ বেশি, যেহেতু HCl অম্ল, তীব্র অম্ল। HCl এর পিএইচ কত জানো? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন প্রায় নিয়ার অ্যাবাউট 2 এর কাছে থাকে। ঠিক আছে, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আমি বেশি ওদিকে যাচ্ছি না। পোটেনশিয়াল হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেনের পাওয়ার। এই হাইড্রোজেনের পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা কোনো পদার্থকে অ্যাসিড বা ক্ষার এই দুটো ভাগে ভাগ করতে পারি। যদি যদি পিএইচ 7 হয়, পিএইচ এর একটা মান আছে, একটু বলে নিচ্ছি। পিএইচ এর মান আছে 1 থেকে 14 পর্যন্ত মান হয়। এর যে মাঝের মান হচ্ছে 7, এর মাঝের মান হচ্ছে 7। এই 7 যার পিএইচ হবে সে নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার, না অ্যাসিড না ক্ষার। বোঝা গেল? তো এই 7 হচ্ছে আমাদের, এই 7 পিএইচ কার হয় জানো? এই 7 পিএইচ হয় কিন্তু জলের। জলের পিএইচ হয় 7। আবার তোমরা জিওগ্রাফিতে পড়বে অ্যাসিড রেন। অ্যাসিড রেন পড়েছো তোমরা নিশ্চয়ই। অ্যাসিড রেন যদি হয় তার মানে সেটা কি, অ্যাসিডের দিকে চলে আসবে, মানে অম্লর দিকে চলে আসবে। তার মানে 7 থেকে এই দিকে 1 দিকে চলে আসবে। HCl তীব্র অ্যাসিড, তার মানে এর মানটা ওই 1-2 এর কাছে থাকবে। তীব্র অ্যাসিড যেহেতু, তীব্র ক্ষার হলে 7 থেকে 14 দিকে চলে যাবে। বোঝা গেল? তো এই যে পিএইচ, HCl এর হচ্ছে অ্যাসিড হওয়ার জন্য এর পিএইচটা 2 এর কাছাকাছি। তার মানে কাইম যেটা তৈরি হয়েছে, অর্থাৎ খাদ্যের সঙ্গে HCl মিক্সড হয়ে যে কাইমটা তৈরি করেছে সেটা অ্যাসিডিক ইন নেচার। প্রকৃতিতে কি হবে, অ্যাসিডিক টাইপের হবে। এই যে অ্যাসিডিক টাইপের খাদ্য, এটা যদি এই ক্ষুদ্রান্ত দিয়ে যায় তাহলে পুরো ক্ষুদ্রান্তকে কিন্তু পচিয়ে ফেলবে, গলিয়ে দেবে। তীব্র অ্যাসিড যদি আমাদের বাইরে থেকে গায়ে পড়ে তাহলে আমাদের গা কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। ফোসকা শুধু নয়, বিরাট ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি হবে। তোমরা দেখে থাকবে, নিউজে শুনে থাকবে, অ্যাসিড ফিকে দিয়েছে কোনো একটা ছেলে, তার প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যান হয়েছে বলে মেয়ের মুখে অ্যাসিড ছুড়ে দিয়েছে। জঘন্যতম পরিবেশ পরিস্থিতি, তাই না? তো এই যে অ্যাসিড আমাদের শরীরের বাইরে থেকে যদি পড়ে সেটা কিন্তু আমাদের শরীরকে পুরো জ্বালিয়ে দিচ্ছে, তীব্র অ্যাসিড। আর HCl যেটা আমাদের পাকস্থলীতে থাকে সেটা তো আরো তীব্র। ভেবে দেখো, আমাদের শরীরের বাইরে থেকে যদি অ্যাসিড অ্যাটাক হয় আমাদের শরীর পুড়ে যাচ্ছে, বাট পাকস্থলীর মতো জায়গাতে কিন্তু অ্যাসিড রয়েছে, খাদ্যের পাচনে সাহায্য করছে, আমাদের পাকস্থলীকে কিন্তু পুড়ে যেতে দিচ্ছে না। তার মানে পাকস্থলীটা এমন কিছু দিয়ে তৈরি যাকে কিন্তু HCl পুড়িয়ে ফেলতে পারছে না। ভাবো ভগবানের কি সৃষ্টি। তো যাই হোক, এই যে কাইমটা তৈরি হচ্ছে সেখানে অ্যাসিড, তাহলে অ্যাসিড পাকস্থলী ভগবান তৈরি করেছে। পাকস্থলীর যে ভেতরের যে অন্তর্গাত্র আমরা বলছি সেটা প্রোটেক্টিভ লেয়ার আছে, HCl তার ক্ষতি করতে পারছে না। বাট যদি এই কাইমটা যখন এই ক্ষুদ্রান্তের উপর দিয়ে আসবে, ক্ষুদ্রান্তে সেই প্রোটেক্টিভ লেয়ারটা নেই, ফলে কি হচ্ছে জানো? এইখানে ভগবান কি দিয়েছে, ওই খাদ্যটা দেখো, শুধু ক্ষুদ্রান্ত নয়, ওই অ্যাসিডিক খাদ্যটা যদি সারা কোষে যায় কোষ তো জ্বলে যাবে, তাই না? তো এই অ্যাসিডিক খাদ্যটাকে ক্ষুদ্রান্তে ভগবান কিছু পদার্থ দিয়েছে যেটা অ্যাসিডকে নিউট্রাল করে দিচ্ছে। কোনো অ্যাসিডকে নিউট্রাল করলে তাকে আমরা কি বলি জানো? ক্ষার বলি। তাকে আমরা বলি ক্ষার, ইংরেজিতে বলা হয় বেস। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় বেস। তো এই অ্যাসিড জাতীয় কাইমটাকে ক্ষার দিয়ে ক্ষুদ্রান্ত কি করছে? নরমাল করে দিচ্ছে, নরমালাইজ করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে। সেই জন্য অন্ত্রে যে রসটা আমরা পাচ্ছি ক্ষুদ্রান্তে, তাকে আমরা বলছি ক্ষারক জাতীয়। আমরা কি বলছি? অ্যালকালি জাতীয়, বেস জাতীয়। ঠিক আছে, নেক্সট। এরপর আমরা কি পাবো? বৃহদন্ত। এটা হচ্ছে একটা বৃহদন্তের জুম করা ছবি, তোমরা ধরে নিতে পারো। এইটা হচ্ছে বৃহদন্ত। এর মধ্য দিয়ে ক্ষুদ্রান্তে শোষণের পরে যে অপাচ্য অংশ, স্টুল বলা হচ্ছে, মল, সেই মল কি হয়? এই মল এর মধ্য দিয়ে এসে মলাশয় থেকে বাইরে বেরিয়ে যায়। বুঝে গেল? এই অঙ্গে কি হয়? জল শোষিত হয়। দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা ভিভিআই, এটা ভিভিআই করে রাখবে কিন্তু, প্রত্যেককে বলছি। কোশ্চেন পড়ে যে আমাদের পরিপাকতন্ত্রের কোন অংশে খাদ্য মধ্যস্থ জল শোষিত হয়? খাদ্য মধ্যস্থ জল শোষিত হয়, সেটা হচ্ছে বৃহদন্ত, লার্জ ইন্টেস্টাইন। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে কি থাকে? ইকোলাই ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া কি করে? খাদ্যটাকে দুর্গন্ধ করে দেয়। ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া
দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি করে, যার ফলে আমাদের মলের মধ্যে যে সুগন্ধ পাই আমরা, সেই সুগন্ধ কোথা থেকে পাই? এই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়ার কারণে। এই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া যে গ্যাস তৈরি করে সেটাই হচ্ছে আমাদের মলের গন্ধের কারণ। স্ট্যালোল মলের গন্ধ তৈরি করে, ওইরকম একটা পদার্থ যেটা গ্যাস তৈরি করে, স্ট্যালোল, সেটা হচ্ছে মলের গন্ধ তৈরি করে। বোঝা গেল? খাদ্যের বর্জ্য পদার্থ এই অংশের রেকটাম দিয়ে বেরিয়ে যায়, মলাশয় যেটা আমরা বলি। মানুষের বৃহদন্তের বৃহত্তম অংশটি হচ্ছে কোলন। কি হচ্ছে? মানুষের বৃহদন্তের বৃহত্তম অংশ হচ্ছে কোলন। বোঝা গেল? কোলন, কোলন। দেখো এটা হচ্ছে কোলন, ছবিটা ভালো করে দেখো, বুঝতে পারবে। অ্যাসেন্ডিং কোলন আর ডিসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং মানে উপর দিকে উঠছে, ডিসেন্ডিং মানে নিচের দিকে নামছে। বোঝা গেল? তাহলে এখানে কি মনে রাখবে? এই তথ্যটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। জল আমাদের পরিপাকতন্ত্রের যেখানে শোষিত হচ্ছে তার নাম বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন। বোঝা গেল? এরপর পরিপাকতন্ত্রে সাহায্য করে বিভিন্ন গ্রন্থি। তারা কারা? প্রথমেই আমরা পড়লাম লালা গ্রন্থি, যেটা সব থেকে বড় লালা গ্রন্থি পড়লাম প্যারোটিড। তারা কি করে? তারা হচ্ছে লালা নিঃসরণ করে। এই লালাতে উৎসেচক থাকে যেটা খাদ্যের পাচনে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে লালা কি করে? আমাদের খাদ্যবস্তুটাকে নরম করতে সাহায্য করে, যাতে করে আমাদের দাঁত আরামসে সেটা চিবাতে পারে। মানুষের মুখবিবরে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। সব থেকে বড় থাকে প্যারোটিড, যেটা আমাদের কানের নিচে, দিস ইজ দ্য প্যারোটিড, কানের নিচে থাকে। তারপরে থাকে সাব ম্যান্ডিবুলার, যেটা চোয়ালের মেঝের দুপাশে থাকে। সাব ম্যান্ডিবুলার, দিস ইজ দ্য ম্যান্ডিবুলার। আর দাঁতের নিচে বা জিহার নিচে যেটা থাকে তাকে বলা হয় সাবলিঙ্গুয়াল। জিভের নিচে যে লালা গ্রন্থি থাকে তাকে সাবলিঙ্গুয়াল, আর দাঁতের নিচে বা চোয়ালের নিচে যেটা থাকে তাকে সাব ম্যান্ডিবুলার। আর কর্ণছত্র বা এইরকম জায়গায় যেটা থাকে তাকে বলা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি হচ্ছে সব থেকে বড় গ্রন্থি। ওকে, লালা গ্রন্থি থেকে এইটুকু জানলেই চলবে। দেন পরিপাকে যকৃৎ বা লিভার আমাদের শরীরে সব থেকে বড় গ্রন্থি। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর গ্রুপ সি অ্যান্ড ডি। ঠিক আছে? সব থেকে মানবদেহের বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। এটি পিত্ত রস ক্ষরণ করে। পিত্ত ক্ষরণ করে পরবর্তীকালে এটা এই পিত্ত, এক্সেস পিত্ত কোথায় এসে জমা হয়? পিত্তাশয়ে জমা হয়। এই হচ্ছে যকৃৎ বা লিভার। এখন তোমরা একটা রোগের নাম শুনবে, যেটা আমারও খানিকটা হয়েছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। বর্তমানে আমরা যা কিছু খাচ্ছি বেশি তেলের ভাগটা বেশি, কেমিক্যালের ভাগটা বেশি, যার জন্য কি হচ্ছে? আমাদের শরীরে এই ফ্যাট কি করছে? তাকে আর পরিপাক করতে পারছে না। এই ফ্যাট লিভার যে ফ্যাটকে পরিপাকে সাহায্য করে, ফ্যাটের পরিপাক করে, তারই উপর আমরা ফ্যাট জমিয়ে দিচ্ছি। বোঝা গেল কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছি? এই ফ্যাটি লিভার থেকেই কিন্তু লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়। বোঝা গেল? ফ্যাটি লিভার যাদের আছে তারা ইমিডিয়েট খাওয়া চেক করো, ইমিডিয়েট খাওয়া চেক করতে হবে ফ্যাটি লিভার যাদের আছে। এই ফ্যাটি লিভার ফ্যাট পাচনে বা ফ্যাটের পরিপাকে সাহায্য করে। শেষে আমরা কি করছি? এমন কিছু খাবার খাচ্ছি, বিরিয়ানি থেকে শুরু করে এইসব তৈলাক্ত খাবার খাচ্ছি। বিরিয়ানি খাচ্ছি, চিকেন চাপ খাচ্ছি, তাই না? চিকেন চাপ ছাড়া তো বিরিয়ানি খুব একটা ভালো লাগে না। আমি তো বিরিয়ানি খেলে চিকেন চাপটা খাই আগে। সেই জন্য আমার ফ্যাটি লিভার হয়ে গেছে। সেই ফ্যাটি লিভার হচ্ছে এই কারণে, ফ্যাটের পরিপাক করছে লিভার, সেই লিভারের উপরেই আমরা কি করছি? আরো ফ্যাট জমিয়ে দিচ্ছি। বোঝা গেল? আর এটাই পরবর্তীকালে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার তৈরি করে। কিন্তু এই লিভার কি করে? পিত্ত রস ক্ষরণ করে, পিত্ত রস ক্ষরণ করে। সেই পিত্ত রস কোথায় এসে জমা হয় জানো? এই যে সবুজ রঙের অংশটা দেখতে পাচ্ছ, এই সবুজ রঙের অংশটাকে আমরা বলি গল ব্লাডার। তোমরা দেখবে মাংস দোকানে গেলে গল ব্লাডারটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। মাছ কিনতে গেলে মাছ কাটার সময় দেখবে গল ব্লাডার বা পিত্তথলিটা বাদ দিয়ে দেওয়া হয়। এই পিত্তথলির মধ্যে পিত্ত রস এসে জমা হয়। প্রচন্ড তেতো, তাই না? প্রচন্ড তেতো। পিত্ততে কোনো উৎসেচক থাকে না। ঠিক আছে? এটা মাথায় রাখবে, পিত্ত রসে কোনো উৎসেচক থাকে না। এতে পিত্ত রঞ্জক থাকে। একটাকে বিলিরুবিন বলা হয় আর একটাকে বিলিভার্ডিন বলা হয়। এই পিত্ত রসের মধ্যে যে দুটো উপাদান থাকে তাকে একটাকে আমরা বলি একটা বলি বিলিরুবিন, আর একটা হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন আর বিলিভার্ডিন, বিলিরুবিন বিলিভার্ডিন। ঠিক আছে? এটি লাইপেজকে সক্রিয় করে, ফলে ফ্যাটের ইমালসিফাইং হয়। ওই যে বললাম লিভারের কাজ হচ্ছে ফ্যাটকে ইমালসিফাই করা, ফ্যাটের পাচন করা। পাচন কিসের মাধ্যমে করে? পাচন হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন দিয়ে করে। আর সেই বিলিরুবিন বিলিভার্ডিন কি হচ্ছে? ক্ষরণ কমে যাচ্ছে, ফলে ফ্যাট পাচিত হচ্ছে না, ফ্যাট জমে যাচ্ছে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলছি। সেখান থেকেই লিভার সিরোসিস হচ্ছে। মনে রাখবে প্রত্যেকে, রক্তে গ্লুকোজের পরিমাণও নিয়ন্ত্রণ করে। এই যে গ্লুকোজ মানে কি? মিষ্টি, আর এটা তিতা, তাই না? গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। পিত্ত লাইপেজকে সক্রিয় করে, এটি আরবিসি কে ধ্বংস করে এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করে। 120 দিন আরবিসির যে আয়ু, সেটা আমাদের আরবিসি কোথা থেকে তৈরি হয়?
আরবিসি তৈরি হচ্ছে অস্থি মজ্জা থেকে বা বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর কোথায় এসে ধ্বংস হচ্ছে? লিভারে এসে। বোঝা গেল? লিভার কি করছে? আরবিসিকে ধ্বংস করছে। আরবিসিকে ধ্বংস করা দরকার আছে, কারণ আরবিসি তো মূলত হিমোগ্লোবিন কন্টেন করে। হিমোগ্লোবিন থাকে আরবিসিতে। এই হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তখন হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে রক্তের রং লাল হয়, তাই না? পরবর্তীকালে যখন আমরা প্রচুর কার্বন ডাইঅক্সাইড, ধরো খাদ্য মধ্যস্থ কিছু দূষিত অংশ রক্তের সঙ্গে রক্তের সঙ্গে মিশে কি হচ্ছে? হার্টের মধ্য দিয়ে আবার ফুসফুসে অক্সিজেন কালেক্ট করে কি হচ্ছে? সেই রক্তটা পিউরিফাই হয়ে যাচ্ছে। কিন্তু অনেক দিন চলতে 120 দিন পরে দেখা যাচ্ছে সেই আরবিসি কালো হয়ে যাচ্ছে, তার কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে। ফলে লিভার কি করছে? সবাইকে ডাকছে, সবাইকে আয় 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 করে ডাকছে, ডেকে কি করছে? ধ্বংস করে দিচ্ছে সেখানে। বোঝা গেল? বন্দি করে দিচ্ছে। তাহলে লিভারে এসে আরবিসি কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখবে। এটি অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে অ্যামোনিয়ায় পরিণত করে। বোঝা গেল? এটি অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে অ্যামোনিয়ায় পরিণত করে, যা অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ায় পরিণত হয়। কোথায়? আমাদের কিডনিতে, বা আমরা বলতে পারি নেফ্রনে। ওকে, ইউরিয়া বৃক্কের মাধ্যমে শরীরের থেকে বেরিয়ে যায়, বৃক্ক হয়ে যায়, তাই না? একে সুসজ্জিত জৈব রসায়নাগার বলে। দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অতিরিক্ত পিত্তরঞ্জক উৎপত্তি হলে তাকে আমরা কি বলছি? জন্ডিস বা পাণ্ডু রোগ। অতিরিক্ত পিত্ত যদি নিঃসৃত হয় তখন আমরা তাকে বলবো জন্ডিস। বোঝা গেল? এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি আমাদের অগ্নাশয়। আমরা বলবো অগ্নাশয়। তাহলে দেখো, অগ্নাশয় হচ্ছে এই অংশটা হচ্ছে অগ্নাশয়। প্যানক্রিয়া যাকে বলি, প্যানক্রিয়া। ঠিক আছে? প্যানক্রিয়াটিক ডাক্ট বা প্যানক্রিয়া আমরা বলি অগ্নাশয়। অগ্নাশয়ের আলফা বিটা এই ধরনের কোষ থাকে, অতদূর দরকার নেই। এটি মানব দেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। তাহলে প্রথমে আমরা পেলাম যকৃৎ বা লিভার, তারপরে আমরা পাচ্ছি অগ্নাশয়। এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে, যেখান থেকে ইনসুলিন খরিত হয়। এই ইনসুলিন কি করে? আমাদের শরীরে মধুমেহ বা ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে। এটা কি করে? আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এই অগ্নাশয় থেকে যে ইনসুলিন খরিত হয়। এইবার আমাদের শরীরে যদি ইনসুলিন ঠিকভাবে খরিত না হয়, তাহলে আমাদের শরীরে গ্লুকোজের আধিক্য বেড়ে যাবে, যেটাকে আমরা ডায়াবেটিস বা মধুমেহ বলছি, তাই না? গ্লুকোজের আধিক্য বেড়ে যাবে। সেই গ্লুকোজের আধিক্য যখন বেড়ে যাচ্ছে, সেই রকম অবস্থাকে আমরা কি বলছি? ডায়াবেটিস বলছি। ডায়াবেটিস ইনসিপিডাস হয়, ডায়াবেটিস মেলিটাস হয়, বাংলায় একে বলা হয় মধুমেহ রোগ, অর্থাৎ সুগার বেড়ে গেছে, অর্থাৎ অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হচ্ছে না বা কম খরিত হচ্ছে। বোঝা গেল? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, বেশি পরিমাণে ইনসুলিনের জন্য হাইপোগ্লাইসেমিয়া রোগ হতে পারে। বেশি যদি হয় তাহলে সেখানে হাইপোগ্লাইসেমিয়া হবে। এই রোগের ফলে প্রজনন ক্ষমতা কমে যায়, দৃষ্টিশক্তি হ্রাস পায়। দৃষ্টিশক্তি কি হয়? দৃষ্টিশক্তি কমে যায়। ঠিক আছে? দৃষ্টিশক্তি কমে যায় কিসের ফলে? আমাদের হাইপোগ্লাইসেমিয়ার ফলে। বোঝা গেল? নেক্সট, পরিপাকতন্ত্র সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এই তথ্যগুলো দিয়েছে। তাহলে সেগুলোও আমরা পড়ে নেব, কারণ পরীক্ষায় এলে আমাদেরকে উত্তর করতে হবে। 15 পেতেই হবে জিকে-জিএস। ঠিক আছে? পরিপাকতন্ত্র কি? মানবদের সব থেকে বড় গ্রন্থি যকৃৎ, এটা তো আমরা অলরেডি পড়লাম। ডলফিন হলো এমন একটি স্তন্যপায়ী যাদের হোমোডন্ট দাঁত রয়েছে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম স্তন্যপায়ী মানে আমাদের হেটারোডন্ট মানে 4 ধরনের দাঁত থাকে, তাই না? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, এই 4 ধরনের দাঁত থাকে। কিন্তু আমাদের ডলফিন হচ্ছে স্তন্যপায়ী, কিন্তু এর হোমোডন্ট, অর্থাৎ সব দাঁত একই রকম, আলাদা করতে পারবে না। কোনটা চোয়ালের দাঁত, কোনটা মাড়ির দাঁত, কোনটা সামনের দাঁত, কোনটাই আলাদা করতে পারবে না। স্পাইসি অ্যান্টিটিয়াস, এটা তোমাদের দরকার নেই, যে যার হচ্ছে প্রাণী যার দাঁত নেই, স্পাইসি অ্যান্টিটিয়াস, এটা তোমাদের দরকার নেই। ঠিক আছে? স্মোকার স্যালাইভা, এটাও তোমাদের দরকার নেই। দুধকে সুষম খাদ্য হিসেবে গ্রহণ করা যায় না আজকের দিনে, কারণ দুধে ভিটামিন সি এবং আয়রন থাকে না। বর্তমানে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলে কিছু নেই। ঠিক আছে? ডিমটাকে কিছুটা মান্যতা দেওয়া হচ্ছে, কিন্তু দুধকে যেটাকে সুষম খাদ্য বলা হচ্ছে, সেই দুধ কিন্তু সুষম খাদ্য নয়। দুধের মধ্যে ভিটামিন সি এবং আয়রন থাকে না, তাই সুষম খাদ্য আমরা বলছি না। সুষম খাদ্য কাকে বলে তোমরা জানো তো? যে খাদ্যের মধ্যে সব ধরনের খাদ্য উপাদান মজুদ থাকে তাকে সুষম খাদ্য বলা হয়। কিন্তু এবং সেই অনুযায়ী এতদিন ধরে দুধকে সুষম খাদ্য বলা হতো, বাট
ভিটামিন সি এবং আয়রন কিন্তু দুধের মধ্যে থাকে না, তাই বর্তমানে বলা হচ্ছে যে দুধটাও সুষম খাদ্য নয়। ক্রোমোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? অ্যামাইনো অ্যাসিড, হিস্টিডিন। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি। এই প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হিস্টিডিন, সেটা ক্রোমোজোম তৈরিতে সাহায্য করে। মানুষের পৌষ্টিক নালীর শেষ অংশ কোনটা? পায়ু ছিদ্র, যেখান থেকে মল বাইরে বেরিয়ে যায়। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? প্রায় 9 মিটার। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানুষের শ্বাস সৃষ্টিকারী অঙ্গ হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র বলা হয়। ল্যারিংস বা স্বরযন্ত্র বলা হয়। কি বলা হয়? ল্যারিংস বা স্বরযন্ত্র। এছাড়াও আর কি? ইউরিয়া তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আর্জিনিন। ইউরিয়া কোথায় তৈরি হচ্ছে? অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হচ্ছে। আন্তঃকোষীয় মানে কোষের মধ্যে পাচন ঘটে কাদের? অ্যামিবা, প্যারামেসিয়াম, স্পঞ্জ ইত্যাদিতে। বহিঃকোষীয় মানে বাইরে পাচন ঘটে কার? মানুষ, ব্যাঙ, কেঁচো, আরশোলা ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে। আন্তঃ এবং বহিঃকোষীয় পাচন ঘটে কাতে? মানে কোন প্রাণীতে? হাইড্রাতে। পাকস্থলীর আংশিক ও অক্সেন্টিক কোষ HCl তৈরি করে, এটা দরকার নেই, শুধু মনে রাখবে পাকস্থলী HCl তৈরি করে। পাকস্থলী HCl তৈরি করে। এই HCl অম্ল জাতীয়, এর অ্যাসিডিক প্রপার্টি রয়েছে। অ্যাসিডিক প্রপার্টি মানে 1 থেকে 2 হচ্ছে তার পিএইচ এর মান থাকবে। ঠিক আছে, এই 1 থেকে 2 হচ্ছে পিএইচ এর মান থাকবে। পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, আমরা অলরেডি পড়ে ফেলেছি। রেনিন বা কাইমোসিন অধঃক্ষেপণ ঘটায়, এগুলো আমাদের দরকার নেই, খুব একটা বিশেষ দরকার নেই। গ্যাস্ট্রিক রসে থেকে শক্তিশালী উৎস। আচ্ছা, পেপসিন। পেপসিন একটা উৎসেচক যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল পরিপাক তন্ত্র সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন, যেগুলো থেকে প্রশ্ন যদি আসে এগুলোর বাইরে প্রশ্ন আসবেই না। এগুলোর বাইরে প্রশ্ন আসবেই না, আমি তোমাদেরকে বলছি, এগুলোর বাইরে প্রশ্ন আসবে না। ওকে, তো যদি ভালো লাগে ক্লাস, যদি মনে হয় যে ইনফরমেটিভ, যদি মনে হয় যে না তথ্য রয়েছে কিছু, বুঝতে পারা যাচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের যে ভিডিও আমরা যখনই আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। যারা যারা বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা এখন গ্রুপ সিডি কে ফোকাস করে ক্লাসগুলো করছি। তবে এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো কিন্তু অন্যান্য ওয়ান ডে এক্সামের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট আমরা বলতে পারি। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই মন দিয়ে পড়াশোনা করবে, সবার সাফল্য কামনা করি। সবাই সর্বোপরি ভালো এবং সুস্থ থেকে পড়াশোনা করো। ওকে, আবার দেখা হবে পরের ক্লাসে। বাই বাই।